তারা এমন ব্যবস্থা করছে যাতে নিশ্চিত হয় যে গরিবের বাচ্চারা পড়ালেখা করার কোনো প্রণোদনাই না পায়, বরং তারা একরকম ইচ্ছা করে ঝরে পড়ে। এটা আসলে শুনলে আসলে আমরা হাসবো না কাঁদবো না ক্রোধান্বিত হবো আমরা নিজেরাও বুঝি না। প্রায় 12,000 কোটি টাকা ফেরত গিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সেগুলো ব্যবহার করার মতো কোনো জায়গা খুঁজে পায়নি। আমরা এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না। কোভিডের সময় বাংলাদেশে প্রায় 17.5 লাখ শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে গেছে। এটা আমার কথা না, এটা ইউজিসির নিজের স্ট্যাট। আপনারা জানেন যে বাংলাদেশে যে 60,000 কিন্ডার গার্ডেন ছিল, এই 60,000 কিন্ডার গার্ডেনের মধ্যে 20,000 কিন্ডার গার্ডেন বন্ধ হয়ে গেছে। এটাও অফিসিয়াল স্ট্যাট। আপনার কিন্ডার গার্ডেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের যে চেয়ারম্যান তার নিজের বলা স্ট্যাট। তো সেই 20,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, আপনার 17.5 লাখ শিক্ষার্থী ঝরে পড়লো। তাদেরকে ফিরায় নিয়ে আসার জন্য কোনো ধরনের প্রণোদনা তো দেওয়া হইলই না, বরং এখন তারা বলতেছে তারা শিক্ষা বাজেট কোথায় দিবে এটা নাকি তারা খুঁজে পাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে করোনা পরবর্তী সময়ে সারা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থায় একটি পরিবর্তন এসেছে এবং সেখানে শিক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের কারিকুলামগুলো যেসব রয়েছে সেসবও কিছুটা পরিবর্তন এসেছে। তা আমরা চাইব যে আমাদের যে কারিকুলাম রয়েছে, আমাদের শিক্ষার যে মডেল রয়েছে, সেই মডেলে সকল শিক্ষার্থী যেন সমান অধিকার পায়, সমান সুযোগ সুবিধা পায়, সেটি যেন সরকার নিশ্চিত করে। এবং সেটির জন্য যে ধরনের বাজেট নেওয়া উচিত সেই ধরনের বাজেট যেন তারা নেয়। আপনি নতুন একটা শিক্ষাক্রম আনছেন, সেই শিক্ষাক্রমের মধ্য দিয়ে আপনি নাকি অভিজ্ঞতালব্ধ শিক্ষা দিবেন। অর্থাৎ আগে আপনি শুধুমাত্র বই পড়াইতেন, এখন তাকে মাঠে ঘাটে নিয়ে কাজ করাবেন বা অন্যান্য প্র্যাকটিক্যাল এডুকেশন দিবেন। তো সেইটার জন্য তো আপনার বাজেট উল্টা আরও বেশি দরকার। সেখানে বাজেট কিভাবে উল্টা কমতেছে এটা আমাদের কাছে শকিং লাগে, আমরা বুঝতে পারি না এটা কিভাবে সম্ভব। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানকালে শিক্ষার্থীদের ঝরে পড়ার সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আপনার নারী এবং শিশুদের যেই মাতৃমৃত্যুর যেই হার, সেই মাতৃমৃত্যুর হার বাড়তেছে। কেন? কারণ যে শিক্ষার্থীরা ঝরে পড়তেছে তাদের একটা বড় অংশ নারী, তাদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। যখন বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তখন তাদের আর্লি প্রেগনেন্সি হচ্ছে এবং তার মধ্যে দিয়ে যে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু এটার হার বাড়তেছে। এই পরিসংখ্যানও আমাদের কাছে বিদ্যমান। এই সকল কিছু থাকার পরে যখন একটা সরকার বলে যে তারা তো শিক্ষা খাতে বাজেট বাড়াবেই না, বরং উল্টো তারা নাকি শিক্ষা খাতে টাকা দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না, তখন আমরা আসলে বুঝতে পারি যে এই সরকারের সাথে আসলে জনগণের কোনো সম্বন্ধ নেই এবং বাংলাদেশের শিক্ষার উন্নয়ন বা বাংলাদেশের যেই মানবিক মান, সেই মানবিক মান উন্নয়নের জন্য তাদের কোনো রকম কমিটমেন্ট নেই। তারা কোনোভাবে ক্ষমতায় থাকতে পারলেই খুশি। অন্ততপক্ষে 6% তো থাকাই উচিত এক, এবং তারপরে যেই সব শিক্ষার্থীরা ঝরে পড়ছে সেই শিক্ষার্থীদেরকে নতুন প্রণোদনা দিয়ে শিক্ষা ব্যবস্থায় ফেরত নিয়ে আসার কথা ছিল, সে কাজ তারা করে নাই। দ্বিতীয়ত, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কোনো রকম লাভজনক প্রতিষ্ঠান এগুলো হওয়ার কথা না, কিন্তু তারপরে আমরা দেখতেছি সরকার উল্টা তাদের কাছ থেকে 15% ট্যাক্স দাবি করতেছে। তার মানে এই জিনিসগুলোকে আপনার একেবারেই আপনার বাণিজ্যিক করে ফেলা হচ্ছে, যেটা বাংলাদেশের যে আইন এবং বাংলাদেশের যে সংবিধান তার সঙ্গেই সাংঘর্ষিক। তো সেই প্রণোদনা দেওয়ার বদলে নিম্নবিত্ত মানুষকে শিক্ষা ব্যবস্থায় আরও সামনে এগিয়ে নিয়ে আসার বদলে তারা এমন ব্যবস্থা করছে যাতে নিশ্চিত হয় যে গরিবের বাচ্চারা পড়ালেখা করার কোনো প্রণোদনাই না পায়, বরং তারা একরকম ইচ্ছা করে ঝরে পড়ে। এটা আসলে শিক্ষা ব্যবস্থাকে প্রায় উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করার একটা প্রক্রিয়া হিসেবে আমরা দেখি। দেখুন, প্রতিবার বাজেটের সময় যখন আমরা জানি যে খাতোয়ারি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা অর্থনীতিবিদ রয়েছেন, যারা সমাজকর্মী রয়েছেন, যারা রাজনীতি কর্মী রয়েছেন, তারা সবাই তাদের মতামত দেন এবং আমরা সেটিতে আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি। এবং আমরা যেটি চাইব এই সমালোচনায় ভালো বিষয়ের মাত্রা যেন দিন দিন বৃদ্ধি পায় এবং আমাদের শিক্ষার্থীরা যেন যে স্বপ্ন জাতির পিতা দেখেন, যে স্বপ্ন জাতির পিতার কন্যা দেখেন, সেই স্বপ্নের আলোকে যেন তারা বেড়ে উঠতে পারে।